স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্র প্রথম অধ্যায়ের বিগত দিনগুলোতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো এক নজরে সলভ করব। এখানে প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া আছে। এই প্রশ্নগুলো ও এর ব্যাখ্যাগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো এবং একবার পড়ে যাও, তাহলে কেমিস্ট্রি প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা উত্তর করতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ। মারাত্মক দাহ্য পদার্থ এই প্রথম প্রশ্নটি কিন্তু ল্যাবরেটরি সেফটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। এখানে সঠিক উত্তর হলো এলপিজি। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, ল্যাবরেটরিতে কিছু পদার্থ আছে যা নিম্ন তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় আগুনের সংস্পর্শে এলেই দ্রুত জ্বলে ওঠে। এদেরকে মারাত্মক দাহ্য পদার্থ বলা হয়। উদাহরণ ডাই ইথাইল ইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন গ্যাস ও অ্যারোসল মিশ্রণ। দ্বিতীয় প্রশ্ন, ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 এর পরিবেশের মধ্যে প্রভাবক সমূহের মধ্যে অন্যতম কোনটি? H2SO4 পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। এর সঠিক উত্তর হচ্ছে মাটির অণুজীবের ধ্বংস। H2SO4 মাটিতে ও পানিতে মিশলে পিএইচ এর মান দ্রুত হ্রাস ঘটে, যা জলজ প্রাণী ও উদ্ভিদের ইকোসিস্টেমের বিপর্যয়ের কারণ হিসেবে ঘটে থাকে। যেমন এটি মাটির অণুজীবকে ধ্বংস করে, ফলে ওই মাটিতে আর উদ্ভিদ জন্মাতে পারে না। আজকে কিন্তু আমরা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আমি সরাসরি আলোচনা করব না। আশা করা যায় এখানে ব্যাখ্যা লেখা আছে, তোমরা বুঝতে পারবে। এবং আর যদি কোনো ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। সমস্ত ব্যাখ্যা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 60টার উপরে। যদি সবগুলো ব্যাখ্যা পড়তে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে ব্যাখ্যাগুলো আমরা সঠিক পড়বো না, সবগুলো পড়বো না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে শুষ্ককারক ও নিরাদক পদার্থ উভয় হিসেবে ক্রিয়া সম্পাদন করে কোনটি? এটার উত্তর হবে P2O5। ড্রাইইং ও ডিহাইড্রেটিং, এখানে দুইটা ধর্মের কথাই বলা হচ্ছে। ফসফরাস পেন্টা অক্সাইড P2O5 একই সাথে শুষ্ক ও নিরোধক হিসেবে উভয় হিসেবে কাজ করতে পারে। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? ক্যান্সার কজ সাবস্টেন্স বা ক্যারিনিজেন নেই প্রশ্নটা। এটার উত্তর হবে সম্ভবত HCHO, ফর্মালডিহাইড, HCHO। এটি কার্সিনোজেনিক পদার্থ। আচ্ছা, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটার উত্তর হলো Na2CO3। এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং দীর্ঘদিন স্থিতিশীল থাকে। আচ্ছা, নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা এরকম প্রশ্ন তুমি প্রত্যেক বছর একটা করে পাইতে পারো। এনভায়রনমেন্ট পলিউশনের সিম্বল নিয়ে এই প্রশ্নটা করা হয়েছে। এর সঠিক উত্তর এন প্রতীকটি পরিবেশ দূষক পদার্থ নির্দেশ করে। আচ্ছা, বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত ml? এখানে ভালোভাবে খেয়াল রাখবে যে কোন এককে বলছে। ml, এখানে বলা হচ্ছে কিন্তু ml। আচ্ছা, এর উত্তর হবে 0.1 ml। আচ্ছা, সেমি মাইক্রো পদ্ধতিতে H2S এর গ্যাসের উৎস কোনটি? এটার উত্তর হচ্ছে CH3CSNH2 প্লাস H2O, থায়োঅ্যাসিটামাইড। আদ্র বিশ্লেষিত হয়ে H2S গ্যাস উৎপাদন করে। আচ্ছা, ক্রোমিক অ্যাসিড দ্বারা বুলেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে? জারণ। ক্রোমিক অ্যাসিড জৈব পদার্থকে জারিত করে পরিষ্কার করা হয়। আচ্ছা, 1 মোল HCl দ্রবণ প্রস্তুতির জন্য ঘনীভূত HCl পরিমাণ করতে কোনটি ব্যবহার করা হয়? সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। ঘনীভূত HCl পরিমাপ হবে, এটা হচ্ছে ভলিওমেট্রিক ফ্লাস্ক। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? এটার উত্তর তোমরা একটু বলার চেষ্টা করো তো। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা কি তোমরা বলতে পারো কিনা? আচ্ছা, এটা সঠিক উত্তর হলো কার্বন ডাই অক্সাইড, CO2। আগুনের চারপাশে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে আগুন নেভায়। অক্সিজেন থাকলে কিন্তু আগুন বাড়তে পারে। আচ্ছা, নাড়ানি হিসেবে গ্লাস রডের বিকল্প নিচের কোনটি? এটা হলো টেফলন রড। টেফলন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ও তাপ সহনশীল একটি বস্তু। স্পিক ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি? এখানে দেখো 4টা অপশন আছে। এটা সাশ্রয়ী, নাকি শিখার তাপমাত্রা বেশি হয়, নাকি শিখা নিয়ন্ত্রণ করা যায়, নাকি জ্বালানি হিসাবে ইথানল ব্যবহৃত হয়? এটার উত্তর হলো এটা সাশ্রয়। আচ্ছা,
লিভার সিরোসিস করতে পারে নিচের কোনটি? লিভার সিরোসিস, এটার উত্তর হলো হ্যালোজেন যুক্ত যৌগ। কিছু হ্যালোজেন যুক্ত যৌগ লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। CaOH এর দ্রবণ চোখে পড়লে নিচের কোন দ্রবণ বের হতে হয়? বোরিক অ্যাসিড। হাড়ের প্রভাব প্রশমিত করে H3BO3, বোরিক অ্যাসিড। আচ্ছা, ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক? উদ্বায়ী রাসায়নিক চোখের ক্ষতি করতে পারে, তাই নিরাপত্তা চশমা ব্যবহার করা প্রয়োজন। এটা হলো রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। অপশন উত্তর ক। নিচের কোন গ্যাস দাহ্য নয়? দেখো, অক্সিজেন আছে, বিউটেন আছে, হাইড্রোজেন আছে, প্রোপেন আছে। তোমার কোনটা মনে হয় এখানে কোনটা গ্যাস দাহ্য নয়? এটার উত্তর অক্সিজেন। অক্সিজেন গ্যাস যদি দাহ্য হতো তাহলে আমরা কিন্তু শ্বাসক্রিয়া চালাতে পারতাম না। অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, কিন্তু তবে অন্যকে দহনে সহায়তা করে। আচ্ছা, বুলেটের অভ্যন্তরে মিশ্র বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? K2Cr2O7 ও গাঢ় H2SO4। এটি একটি শক্তিশালী জারক মিশ্রণ যা তৈলাক্ত পদার্থ পরিষ্কার করে। আচ্ছা, পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য। ইহা অত্যন্ত বিষাক্ত। পটাশিয়াম সায়ানাইড KCN একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ, বিষাক্ত গ্যাস। এটি শ্বাস প্রশ্বাস এবং কোষীয় কার্যকলাপ বন্ধ করে দিতে পারে। নিচের কোনটি শক্তিশালী বিষ? সায়ানাইড। রাজ অম্ল হচ্ছে, এখানে দেখো 4টা বিক্রিয়া দেওয়া আছে, এখানে রাজ অম্ল কোনটায় হচ্ছে? রাজ অম্ল হচ্ছে 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCl এর মিশ্রণ। এটি সোনা ও প্লাটিনামের মতো নিষ্ক্রিয় ধাতু দ্রবীভূত করতে পারে। আচ্ছা, আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় কোনটি? CaO, ক্যালসিয়াম অক্সাইড। এটি গাঢ় H2SO4, P2O5 এবং অনাদ্র CaCl2 অম্লীয় হয়, এরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে। আচ্ছা, অ্যাকোয়ারেজিয়া নিচের কোনটির মিশ্রণ? 3 ভাগ HCl ও 1 ভাগ HNO3। অ্যাকোয়ারেজিয়া রাজ অম্ল, 3 ভাগ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। অ্যাকোয়ারেজিয়া তৈরি হয় গাঢ় HNO3 এর সাথে কোনটি বিক্রিয়ার ফলে? গাঢ় HCl। অ্যাকোয়ারেজিয়া রাজ অম্ল তৈরি হয় গাঢ় HNO3 গাঢ় সাথে গাঢ় HCl বিক্রিয়ার ফলে। এর মধ্যে 1 ভাগ গাঢ় HNO3 ও 3 ভাগ গাঢ় HCl থাকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং এর দ্রবণ দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। কোন উক্তিটি কস্টিক সোডার ক্ষেত্রে সত্য? ইহা পানিগ্রাহী পদার্থ। কস্টিক সোডা যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই অত্যন্ত পানিগ্রাহী পদার্থ। এর অর্থ হলো এটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে এবং এই ধর্মকে আর্দ্রতা শোষণ বা হাইগ্রোস্কোপিক ধর্ম বলা হয়। এর কারণে এটি যদি খোলা পাত্রে রাখা হয় তবে এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে ধীরে ধীরে তরল হয়ে যায়। আচ্ছা, নিচের কোনটি সঠিক? ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি পানিগ্রাহী বস্তু। ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এটি একটি পানিগ্রাহী বস্তু। এটা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। এখানে কিছু কিছু বিক্রিয়ার পাশে তার পূর্ণ নাম দেওয়া আছে। পরীক্ষা হলে কিন্তু তোমার এখানে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে, এই পরীক্ষা হলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড না আসলে কিন্তু MgCl2 আসতে পারে। সুতরাং এই নামটা তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে সব সময়। আচ্ছা, নিচের কোনটি সত্য? সোডিয়াম কার্বনেট একটি পানি ত্যাগী বস্তু। আগেরটা ছিল কিন্তু পানিগ্রাহী বস্তু, এটা হচ্ছে পানি ত্যাগী বস্তু। Na2CA3 পানি বিয়োজী পদার্থ। নিচের কোনটি সত্য? এখানে দেখো 4টা অপশন আছে। ক, জাইমান হাইড্রোজেন সাধারণত হাইড্রোজেন অপেক্ষা দুর্বল বিচারক। খ, একটি জ্বলন্ত কাঠি অ্যামোনিয়ার পূর্ণ জারে প্রবেশ করাইলে আরো জোরে প্রজ্বলিত হয়। গ, তরল কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়। কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করিলে উহার ঘনত্ব বৃদ্ধি পায়। এর সঠিক উত্তর হলো গ, সঠিক উত্তর হলো গ, তরল কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়। তরল কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি দাহ্য নয়।
এবং বাতাসের চেয়ে ভারী হয় আগুনের উপরে একটি স্তর তৈরি করে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়, তাই আগুন নিভে যায়। আমরা কিন্তু একটু আগে পড়েছি অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, কিন্তু অন্য বস্তুকে জ্বলতে সহায়তা করে। যখন কার্বন ডাই অক্সাইড আমরা অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করতেছি, এটা কিন্তু বাতাসের চেয়ে ভারী একটা স্তর তৈরি করে দেয়, যার কারণে অক্সিজেন প্রবেশ করতে পারে না। মারাত্মক দাহ্য পদার্থ হলো NH3 গ্যাস। ল্যাবরেটরিতে কিছু পদার্থ আছে যা কক্ষ তাপমাত্রায় আগুনের সংস্পর্শে এলেই দ্রুত চলে ওঠে, এদেরকে মারাত্মক দাহ্য পদার্থ বলা হয়। ডাইইথাইল ইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটাইলিন গ্যাস ও অ্যারোসল গ্যাস। সতর্কতা, এসব গ্যাস পদার্থকে অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের উৎস থেকে অনেক দূরে সংরক্ষণ করতে হয়। এর ব্যবহৃত প্রতীক হচ্ছে F+। এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা একদম আমাদের 1 নম্বর প্রশ্নটাই পড়েছিলাম। আচ্ছা, এখানে আছে ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 পরিবেশের জন্য প্রভাবক সমূহের মধ্যে অন্যতম হলো এটি মাটির অণুজীবের ধ্বংস। H2SO4 মাটিতে ও পানিতে মিশলে পিএইচ মান দ্রুত হ্রাস ঘটে। এরকম একটা প্রশ্ন আমরা প্রথম দিকে পড়েছি। আসলে কিছু প্রশ্ন দুইবার আসতে পারে, কারণ দেখা গেল প্রশ্নগুলো রিপিট হয়েছে বলে এখানে আসছে। আচ্ছা, শুষ্ককারক ও নির্ধারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? P2O5। ত্বকে অ্যাসিড পড়লে তুমি কোন দ্রবণটি ব্যবহৃত হয়? 5% NaHCO3। ত্বকে অ্যাসিড পড়লে 5% NaHCO3 দ্রবণ ব্যবহৃত হয়। এটি একটি দুর্বল ক্ষার যা অ্যাসিডকে প্রশমিত করে ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচায়। বেনজিন সংরক্ষণে কোন হ্যাজার্ড প্রতীক ব্যবহৃত হয়? F+H হ্যাজার্ড প্রতীক ব্যবহৃত হয়। এখানে F মানে হচ্ছে ফ্লেমেবল বা দাহ্য এবং H মানে হলো হার্মফুল বা ক্ষতিকর। XI চিহ্ন কোন ধরনের রাসায়নিক যৌগের জন্য ব্যবহৃত হয়? এটা হলো উত্তেজক। XI চিহ্ন উত্তেজক রাসায়নিক যৌগের জন্য ব্যবহৃত হয়। এই চিহ্ন দ্বারা বোঝানো হয় যে পদার্থটি ত্বকে বা চোখে বা শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর ব্যবহৃত হতে পারে। নিচের কোনটি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ? H2SO4 plus A2Cr2O7। এই মিশ্রণটি সাধারণত কাচের পাত্রে পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয় এবং এটি একটি শক্তিশালী জারক হিসেবে কাজ করে। আচ্ছা, মানুষের শরীরের জন্য কোন স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহৃত হয়? 5% NaHCO3। এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে যা ত্বককে রক্ষা করে। বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশের নাম কি? বুনসেন বার্নার। এটার জারণ মণ্ডল। এই অংশে অক্সিজেনের সরবরাহ সবচেয়ে বেশি থাকায় জারণ ক্রিয়া ঘটে। আচ্ছা, কোন পদার্থ প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন ঘনমাত্রার সময়ের সাথে পরিবর্তিত হয়? KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর প্রমাণ দ্রবণ ঘনমাত্রার সময়ের সাথে পরিবর্তিত হয়। K2Cr2O7, Na2C2O4, Na2CO3 এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, এদের ঘনমাত্রা সহজে পরিবর্তিত হয় না। আচ্ছা, সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস কোনটি? CH3CSNH2 plus H2O। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস CH3CSNH2 plus H2O। থাইঅ্যাসিটামাইড আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এখানে আমরা 1 মিনিট একটা বিরতি নিব। আমরা একটা তোমরা জানো যে আমরা লার্ন উইথ শান্তিদের পক্ষ থেকে একটা ব্যাচ লঞ্চ করছি, যেটার নাম দিয়েছি আমরা LWS অ্যাডমিশন মাস্টারি। আমরা মেডিকেল ও ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটসদের এখানে পড়াবো। এটা একটা কমপ্লিট অ্যাডমিশন ব্যাচ। আমরা এই ব্যাচের ফিচার সম্পর্কে তোমাদের সাথে একটু ধারণা দিই। প্রথমে আছে আমাদের এখানে একটা ইউনিক ফিচার আমরা রাখতেছি, যেটা হচ্ছে 1-to-1 পার্সোনাল মেন্টর সাপোর্ট। তোমরা যে কোনো প্রয়োজনে আমাদের মেন্টরদের সাথে তোমরা একজন বড় ভাই হিসেবে আমাদের সাথে কথা বলতে পারো। তোমার যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমাদের জাস্ট একটা মেসেজ দিবা যে ভাই এই ম্যাথটা বুঝতেছি না, ভাই এই এমসিকিউটা আমার হচ্ছে না, ভাই এই এমসিকিউর এই কোয়েশ্চেনটা কিভাবে হলো। আমরা যত দ্রুত সম্ভব এই মেসেজ তোমার এই অঙ্কটা বা এই প্রশ্নটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তোমাদের এক একজনের আমাদের এক এক ধরনের চাহিদা থাকে, যে কোনো স্টুডেন্ট দেখা যায় যে রসায়নে দুর্বল, কোনো স্টুডেন্ট বায়োলজিতে দুর্বল। এই ক্ষেত্রে আমাদের এই অন্তরন পার্সোনাল মেন্টর সাপোর্টটা খুব হেল্প করবে তোমাদের, আমরা আশা রাখতেছি। আচ্ছা, আমাদের আরেকটা ফিচার হচ্ছে মান্থলি ডিরেক্ট মেন্টর সেশন। এখানে আমরা প্রতি মাসে 2 থেকে 3 দিন, এটা কম বাড়তে পারে, এটা ইনশাল্লাহ কমবে না, এটা বাড়ার সম্ভাবনা বেশি। এটা আমরা গুগল মিট বা জুমের মাধ্যমে তোমাদের সাথে সরাসরি আমরা আলোচনা করব। সেখানে আমরা মেন্টররা থাকবো, আমরা 2জন মেন্টর আছি এখানে, আমরা মেন্টররা থাকবো। আমাদের মেন্টরদের কাছে তোমরা ডিরেক্ট প্রশ্ন করবে, হ্যাঁ অ্যাডমিশন প্রিপারেশন, একাডেমিক প্রবলেম বা উইক টপিকস, এক্সাম পারফরমেন্স, টাইম ম্যানেজমেন্ট, অ্যাডমিশন রিলেটেড, তোমার পড়াশোনা রিলেটেড তোমার যে কোনো প্রশ্ন তোমরা সেখানে আমাদের সাথে করবে, আমরা তোমাদের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা একটা স্মার্ট লার্নিং সাপোর্ট বা নিড বেসড ডেডিকেটেড ক্লাস রাখতেছি, আরেকটা রাখতেছি ইম্পর্টেন্ট রেকর্ডেড ক্লাস। আজকের যে ক্লাসটা তোমরা করতেছো, যে প্রশ্ন সলভ, এরকম বেশ কিছু ক্লাস থাকবে এখানে। এখানে অধ্যায় ভিত্তিক, মানে অধ্যায়ের একদম বই ধরে ধরে গুরুত্বপূর্ণ লাইন ধরে ধরে বেশ কিছু ক্লাস থাকবে। তারপর কোনো টপিক বা চ্যাপ্টার বুঝতে তোমার যদি সমস্যা হয়, যে বলতেছো ভাইয়া আমি জৈব যৌগের এই জিনিসটা বুঝতেছি না, ভাইয়া আমি তো বিক্রিয়াগুলো, জৈব যৌগের এই বিক্রিয়াগুলো বুঝতেছি না, তোমরা আমাদের জানাবে, আমরা সেই অনুযায়ী তোমার প্রয়োজন অনুযায়ী আমরা ক্লাস তোমাদের দিব। আমি বলবে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমরা সেইভাবেই ক্লাস সাজাবো। আমরা কতগুলো ক্লাস করলাম এটা অ্যাকচুয়ালি কোনো ডেডিকেটেড নেই, আমাদের তার আগে তোমার বুঝতে আমাদের যতগুলো ক্লাস লাগবে আমরা ততগুলো ক্লাস দিব। তোমরা বলতে পারো ভাইয়া অন্যান্য প্ল্যাটফর্ম তো বলে দিচ্ছে যে তারা আমাদের 100 ক্লাস দিবে, তারা আমাদের 150 ক্লাস দিবে, আপনারা কেন বলতেছেন না, আপনারা তো কম দিবেন। আমরা কম দিব, আমরা 150 ক্লাসের বেশিও দিব, আমাদের কোনো নির্দিষ্ট ক্লাসের সংখ্যা নেই, তোমার যেখানে প্রয়োজন আমরা সেখানেই ক্লাস। আচ্ছা, স্টাডি প্লাস প্র্যাকটিস, আমাদের এখানে আমরা অ্যাডমিশন রিলেটেড স্ট্যান্ডার্ড দাগানো বই, প্লাস অন্যান্য বিভিন্ন কোচিং সেন্টারের সাপোর্ট বই, প্লাস আমাদের নিজেদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা একটা করে শিট পাবে, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লাইন যেগুলো অ্যাডমিশনের জন্য আসতে পারে, এরকম এরকম শিট তোমরা পাবে আমাদের নিজেদের এটা। আর তারপর আর এইগুলো, এটা থাকবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড স্টাডি ম্যাটেরিয়ালস। এখানে আরেকটা জিনিস থাকতেছে আমাদের ডেইলি অ্যাডমিশন পোর্ট। আমরা প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকবে 8 থেকে 10 দিনে, 8 থেকে 10 দিনে ধরো আমরা 10 দিনে 10টা অধ্যায় সলভ করলাম, 10টা অধ্যায়ের উপর প্রত্যেক 10টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের আমরা তোমাদের দাগানো বই আগেই দিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকদিন তোমাদের রুটিন অনুযায়ী আমাদের স্পেশাল পিডিএফ চলে যাচ্ছে, যেখানে তোমাদের একটা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেখানে সেটা লেখা থাকবে, তোমরা সেগুলো একবার পড়ে নিবে, তোমরা দাগানো লাইনগুলো বই থেকে একবার পড়ে নিচ্ছ। নেওয়ার পরে প্রতিদিন রাত 9টায় বা 10টায়, এটা আমরা তোমাদের সাথে কথা বলে ঠিক করব, একটা স্ট্যান্ডার্ড টেলিগ্রাম চ্যানেলে পোল হবে। আমরা প্রতিদিন সর্বনিম্ন 30 থেকে 40টা করে পোল সলভ করব। পোল সলভ করার পর আমরা সেটার একটা সলভ শিট তোমাদের দিয়ে দেবো, একটা পিডিএফ, যেখানে এই 30 থেকে 40টা প্রশ্ন, অপশন ও সঠিক উত্তর থাকবে। তোমরা ফ্রি সময়ে এগুলো প্র্যাকটিস করতে পারো। পরীক্ষার পারফরমেন্স অ্যানালাইসিস, কমপ্লিট এক্সাম সিস্টেম আমাদের এখানে একটা থাকতেছে, যে আমরা এখানে পেপার ফাইনাল নিচ্ছি, তোমাদের সাবজেক্ট ফাইনাল হবে, রিভিশন এক্সাম হবে। ও যেটা বলতেছিলাম, আমরা প্রথম বললাম যে এখানে আমরা 8 থেকে 10 দিনের একটা পোল সলভ একটা সাইকেল চলবে। 8 থেকে 10 দিনের পোল সলভ চলার পর ধরো আর 10 দিনে আমাদের 10টা অধ্যায় শেষ হয়েছে, 10টা অধ্যায় শেষ হওয়ার পর আমরা একটা অনলাইন এক্সাম দেবো। এক্সামটা অবশ্যই ওয়েবসাইটে হবে। এটা রিভিশন এক্সাম, মান্থলি এক্সাম, ধরো একটা মাসে আমাদের 20টা অধ্যায় শেষ হলো, তো 20টা অধ্যায়ের উপর আমরা একটা মান্থলি এক্সাম হবে। ফুল মডেল টেস্ট, মেডিকেল যখন ভর্তি পরীক্ষার আগে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নের মডেল টেস্ট হবে, এটা সব অনলাইন পরীক্ষা, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন মডেল টেস্ট হবে, যেমন ঢাবির আগে ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্নের মডেল টেস্ট হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ, রাবি, জাবি, চবি, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আমরা মডেল টেস্ট তোমাদের নিব। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক রিলেটেড সাপোর্ট বুক আমরা তোমাদের প্রোভাইড করব। এবং পারফরমেন্স অ্যাসেসমেন্ট বলে আমাদের এখানে একটা বিষয় রাখতেছি আমরা, যে দেখো আমরা এখানে বলছি যে প্রতি মাসে 2 থেকে 3 দিন আমরা তোমাদের সাথে গুগল মিট বা জুমের মাধ্যমে মিটিং করব। এটা বেশিরভাগ গুগল মিটে হওয়ার পসিবিলিটি বেশি। আমরা তোমাদের সাথে কথা বলে এটা ডিসিশন নিব যে কোন প্ল্যাটফর্মে হলে তোমাদের জন্য সুবিধা হয়। তো গুগল মিট বা জুমে আমরা একটা সেশন রাখবো, যেখানে
তোমরা তোমরা বলতেছো যে ভাই এই পরীক্ষায় আমি 100-র মধ্যে 70 পেয়েছি। তুমি 70 কেন পেয়েছো, বাকি 20 মার্ক তুমি কেন পাও না, তোমার ভুলগুলো কোন জায়গায়, এটা নিয়ে আমরা ওই দিন কিন্তু অবশ্যই অবশ্যই আলোচনা করবো। তোমার ভুলগুলো কোন জায়গায় হচ্ছে, তোমার কোনটা তোমার শক্তিশালী, যে তুমি কোন অধ্যায়টা ভালোভাবে পারতেছো, তোমার কোন অধ্যায়টা দুর্বলতা, এইটা নিয়ে আমরা ওই দিন আলোচনা করবো। ডিজিটাল একাডেমিক সিস্টেম আমাদের এখানে সম্পূর্ণটা একটা অনলাইন ওয়েবসাইট, এক্সামিনেশন ওয়েবসাইট থাকবে, যেখানে পরীক্ষার নির্দিষ্ট সময় পর তোমাদের গ্রেডিং সহ তোমাদের রেজাল্ট চলে যাবে, এবং সঠিক উত্তর প্রশ্ন, সঠিক উত্তর অপশনের একটা পিডিএফ চলে যাবে প্রতি পরীক্ষার পরে, এবং অর্গানাইজ টেলিগ্রাম সাপোর্ট, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখানে তোমাদের মধ্যে ডেইলি পোল, রুটিন, ক্লাস আপডেট, অ্যানাউন্সমেন্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সাম ইনফরমেশন, রেজাল্ট আপডেট, তোমার পারফরমেন্স অ্যানালাইসিস সবকিছু এই টেলিগ্রাম সাপোর্টেই পাবে তোমরা। আচ্ছা, আমাদের এটা 3 মাস বা 6 মাসের কোনো কোর্স নয়, অ্যাডমিশন সিজন যতদিন তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ততদিন আমাদের এই সাপোর্টটা চলতেই থাকবে। তোমাকে পাবলিক ইয়ার না বানানো পর্যন্ত আমরা থামবো না। আচ্ছা, আমাদের এখানে আরেকটা ইউনিক ফিচার আমরা রাখতেছি, যেটা হচ্ছে নিড বেসড লার্নিং। প্রত্যেক স্টুডেন্টের প্রয়োজন কিন্তু এক নয়। আমরা তোমার প্রথমে প্রবলেমটা আইডেন্টিফাই, প্রবলেম কি এটা আমরা বুঝবো, তারপরে এটার কারণ কি আমরা সেটা খুঁজে বের করব, তারপর তোমার জন্য ডেডিকেটেড ক্লাস বা সেশন আমরা রাখবো। তোমার জন্য ডেডিকেটেড ক্লাস, তোমার জন্য দরকার গুগল বা মিটে আমরা সেশন রাখবো, যে তোমার এইটার সমস্যা, এটা তুমি এইভাবে পড়ো, এইটা এইভাবে পড়তে হবে, এইটার জন্য আমরা তোমার জন্য ডেডিকেটেড এটা রাখবো। তারপর তুমি প্র্যাকটিস, তোমার টেস্ট দিবা, এবং ইনশাল্লাহ তোমার ইমপ্রুভমেন্ট হবে। তোমাদের প্রয়োজনে আমরা পরিকল্পনা করব। এবং সর্বশেষ যেটা এনরোলমেন্ট, আমরা এটা চালু করছি, আমাদের 1 সেপ্টেম্বর থেকে এই ব্যাচের কার্যক্রম শুরু হবে। এখানে আমরা ফি খুব সামান্য রেখেছি, প্রতি মাসে 499 টাকা, কিন্তু প্রতি মাসে প্রথম 10 জন পাবে 400 টাকায় মাত্র। প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখ অনুযায়ী তোমাদের সাথে কথা বলে এটা ফিক্সড করা হবে। এই তারিখের মধ্যে তোমাদের এই ফিটা পরিশোধ করতে হবে। ভর্তির প্রক্রিয়া হচ্ছে, তোমরা 01718405090 এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করবে। করার পর নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করার পর তোমাদের আমরা চ্যানেলে অ্যাড করে দিব। তার যদি যে কোনো প্রয়োজনে তোমরা এই একই নাম্বারে 01718405090 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ও টেলিগ্রাম এই নাম্বারে, একই নাম্বারে আছে, এবং টেলিগ্রাম ইউজার আইডি শানজিৎ হোসেন, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এখানে আরেকটা বিশেষ সুযোগ আমরা রাখতেছি, যে কারোর যদি আর্থিক সমস্যার কারণে ফি দিতে অসুবিধা হয়, তাহলে ব্যক্তিগতভাবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। পরিস্থিতি বিবেচনা করে তোমার জন্য আমরা আরো কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। LWS অ্যাডমিশন মাস্টারি এটা একটা কোনো ব্যাচ না, এটা একটা কমপ্লিট প্রিপারেশন এন্ড মেন্টরশিপ জার্নি। তোমার অ্যাডমিশন জার্নিটা হোক লার্ন উইথ সানজিদের সাথে। ধন্যবাদ। এখন আমরা আবার ক্লাসে ফিরে যাই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, XN প্রতীক দ্বারা কোন ধরনের ঝুঁকির মাত্রা বোঝায়? এটা ক্ষতিকারক ঝুঁকির মাত্রা বোঝায়। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে পদার্থটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আচ্ছা, কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে? এটা কি বলতে পারবেন? SO2 গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে। এটি দূষণকারী গ্যাস যা শ্বাসকষ্ট তৈরি করতে পারে। কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়? এটা আমরা একটু আগে পড়েছি, তোমরা কি বলতে পারবে? কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, নিজের কোনটি বুলেট স্টপ এর গ্রিজ পরিষ্কার করতে ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড একটি শক্তিশালী জারক যা গ্রিজকে দ্রবীভূত করে পরিষ্কার করে। আচ্ছা, দ্রবণ স্থানান্তরের জন্য নিচের কোনটি অপরিহার্য? পিপেট। দ্রবণ স্থানান্তরের জন্য পিপেট অপরিহার্য। পিপেট একটি নির্দিষ্ট পরিমাণ বা দ্রবণ স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাজ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড। ল্যাবরেটরিতে সর্বোত্তম কাজ পরিষ্কারক হিসেবে ক্রোমিক অ্যাসিড ব্যবহৃত হয়। বুলেট ও পিপেট তৈরিতে কোন ধরনের কাজ ব্যবহার করা হয়? পাইরেক্স কাজ তাপ সহ হয়। নিচের কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? SO2। এটা আমরা একটু আগে পড়ছি, এরকম একটা প্রশ্ন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বলের সংখ্যা কয়টি? 10টি।
নিচের কোনটি আপত্তি হ্যাজার্ড পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। বর্তমান পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? 0.1 cm3। বুলেটের সাহায্যে সর্বনিম্ন 0.1 cm3 আয়তন পরিমাপ করা যায়। ল্যাবরেটরিতে যখন অ্যাসিড, ক্ষার ও বিভিন্ন বিষাক্ত পদার্থ কাজ করা হয় তখন কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? গ্লাভস ব্যবহার করা। আর্দ্র অ্যামোনিয়া শুষ্ককরণের কাজে ব্যবহৃত হয়। শুষ্ক CaO বা ক্যালসিয়াম অক্সাইড, গাঢ় H2SO4 ও শুষ্ক P2O5 অম্লীয় হওয়ার কারণে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে। যেটি সত্য নয়। কোনটি সত্য নয়? যে ফিটকিরিতে 7 অণু ক্রিস্টাল পানি থাকে। ফিটকিরি হলো K2SO4 Al2SO4 এর হোল 3 24H2O, এতে 24 অণু ক্রিস্টাল পানি থাকে। আচ্ছা, ফায়ার এক্সটিংশারের কোন গ্যাস ব্যবহৃত হয়? CO2। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে K2Cr2O7। আচ্ছা, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? 0.1 cm3। ল্যাবরেটরিতে বিষাক্ত লেড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? পটাশিয়াম কার্বনেট। ল্যাবরেটরিতে বিষাক্ত লেড ক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। লেড ক্রোমেট বিষাক্ত হওয়ার কারণে এরা ব্যবহার সীমিত করা হয়েছে। নিচের কোনটি অধার্য গ্যাস? N2। N2 একটি অধার্য গ্যাস। CH4 মিথেন, C2H6 ইথেনল, H2 হাইড্রোজেন এগুলো দাহ্য গ্যাস। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? এখানে কিন্তু বলে দিচ্ছি নয়। এটা খেয়াল রাখতে হবে যে প্রশ্ন অনেক সময় তোমরা একটু ভুল করো যে প্রশ্নের পরে নয় আছে কিনা, প্রশ্নটা আগে ভালো করে পড়বা। অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা নিচের কোনটি স্ট্যান্ডার্ড পদার্থ এই পর্যন্ত পড়ে প্রশ্ন শেষ, কিন্তু প্রশ্নের পরে যেখানে একটা নয় আছে এটা খেয়াল করে না। এর উত্তর হচ্ছে K2Cr2O7। আচ্ছা, বুলেট ও পিপেট কমিক্যাল ফ্লাস্ক কোন কাজ? এটা হচ্ছে পাইরেক্স কাজ। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি? Na2CO3 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। KMnO4 H2SO4 হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। রাজ অম্ল কোনটি? HNO3 ও HCl। 10 গ্রাম অ্যাকোয়ার এরিয়া তৈরিতে HNO3 এর পরিমাণ কত? 3.65 গ্রাম। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে দেখতে পাচ্ছ, HNO3 + 3HCl বিক্রিয়া করে NaCl + Cl2 + 2H2 3 অণু HCl আণবিক ওজন হচ্ছে 36.5 × 3 109.5 অ্যাকোয়ার এরিয়ার আণবিক ওজন হচ্ছে তাদের টোটাল। এখানে টোটাল 172.75 গ্রাম হচ্ছে। তাহলে 10 গ্রাম অ্যাকোয়ার এরিয়াতে HNO3 থাকবে 63.10/172.5 অর্থাৎ 3.65 গ্রাম। এখানে অপশন গ আছে হচ্ছে 3.65 গ্রাম। সকলকে ধন্যবাদ লার্ন উইথ সঞ্জিতের আজকের এই ক্লাসে থাকার জন্য। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো ক্লাসে। এই ক্লাসের PDF আমি তোমাদেরকে দিয়ে দিব, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে লার্ন উইথ সঞ্জিতের পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।